আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেই অধ্যায়টার নাম হলো সরল দোলক। তাহলে সরল দোলক নিয়ে আলোচনা করার পূর্বেই আমাদের আগে চিন্তা হবে সরল দোলকটা আসলে কী, এটা কীভাবে কাজ করে। আমরা ধরে নিলাম এটা কোনো একটা দৃঢ় অবস্থান, এখানে আমাদের একটা ঝুলন বিন্দু থাকবে যার সাহায্যে আমরা কোনো একটা ক্ষুদ্র অথচ ভারী, কী বললাম, ক্ষুদ্র অথচ ভারী এরকম একটা বস্তুকে ঝুলাই দেব। তাহলে আমি তাকে অবশ্যই একটা সুতা বা রশির মাধ্যমে ঝুলাই দিছি। এই সুতা বা রশির হতে হবে অবশ্যই অনমনীয়, যেটা টানলে বড় হয় না। আমরা যে কাপড় ব্যবহার করি তার মধ্যে এক জাতীয় কাপড় আছে যেটা গ্যাবার্ডিং নামে পরিচিত, গ্যাবার্ডিং না, স্টিচ নামে পরিচিত, যেটাকে একটু টানলে প্রসারণ হয়। এটা কিন্তু সেরকম কোনো কাপড় হতে পারবে না, সেরকম কোনো সুতো হতে পারবে না। তাহলে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে বলা হচ্ছে সুতার দৈর্ঘ্য এল। এটা অবশ্যই অনমনীয় সুতা। এখানে আমরা যে জিনিসটা ঝুলাই দিছি এটাকে বলা হয় বব, এটাকে বলা হয় বব। তাহলে ববটা আমি এখানে খুব ছোটো করে এঁকে ফেলছি, এখানে একটু আমি বড় করে নিলাম। এই যে বব, এর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় ববের ব্যাসার্ধ আর। তাহলে এইখানে আমরা ধরে নিলাম এই পর্যন্ত তার একটা ব্যাসার্ধ আছে কি আর। তাহলে এইখানে পেলাম আমরা এল, এখানে পেলাম আর। আর এই যে ঝুলন বিন্দু, এইখান থেকে একদম তার কেন্দ্র পর্যন্ত, অর্থাৎ ববের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য। তাহলে কি বললাম, এটা একটা দৃঢ় অবলম্বন। দৃঢ় অবলম্বন থেকে আমি একটা সুতার মাধ্যমে, অনমনীয় সুতার মাধ্যমে একটা ভারী বস্তুকে ঝুলাই দিলাম। এটা গোলাকার বস্তু নিয়ে আমরা কাজ করতেছি, গোলাকার বস্তুকে ঝুলাই দিলাম। এই গোলাকার বস্তুর যে ব্যাসার্ধ সেটা হলো আর, এটাকে বলা হয় ববের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হলো আর। ঝুলন বিন্দু থেকে ববের যে বিন্দুতে আংটাটা লাগানো আছে সেই আংটা পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলে দিয়েছি স্মল এল, এটাকে বলে সুতার দৈর্ঘ্য। আর ক্যাপিটাল এল দ্বারা বোঝানো হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। তাহলে এখানে ক্যাপিটাল এল, যেটাকে আমরা কার্যকর দৈর্ঘ্য বলছি, ক্যাপিটাল এল সমান হবে ছোটো হাতের এল প্লাস ছোটো হাতের আর। এই এলটা হলো আমাদের কার্যকর দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য। তাহলে কার্যকর দৈর্ঘ্য এল সমান এল প্লাস আর। এই কার্যকর দৈর্ঘ্য নিয়ে আমাদের কাজ আছে, আমরা এটা নিয়ে পরবর্তীতে কাজ করবো, আপাতত এটা জেনে রাখলাম। এখন এই সরল দোলক আসলে কীভাবে কাজ করে। সরল দোলক সাধারণত আমরা এই ঝুলন বিন্দু থেকে তাকে যে ঝুলাই দিছি তাকে একটু টেনে এরকম একটা অবস্থানে আনা হয়, তারপর এখান থেকে ছেড়ে দেওয়া হলে সে একবার এই দিক একবার এই দিক এইভাবে দুলতে থাকে, এদিক যাবে এদিক যাবে, এই যে সেই দিক এদিক দুলতেছে, এটাই হলো তার কাজ। আর এর মাধ্যমেই আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল সমস্যা বা বিভিন্ন সূত্রের সমাধান করে থাকি। তাহলে এর মধ্যে আমরা অলরেডি এখন জানি যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা হলো ক্যাপিটাল এল, এটুকু ছোটো হাতের এল, আর এর যে ব্যাসার্ধ সেটা হলো ছোটো হাতের আর। এখন কোনো একটা বস্তুকে আমি সর্বোচ্চ যে পর্যন্ত টেনে ছেড়ে দিচ্ছি সেটাকে বলতেছে বিস্তার। এই যে এখানে এটা হলো তার বিস্তার, এটা হলো রৈখিক বিস্তার। আর এই যে এখানে তার অ্যাঙ্গেলের একটা পরিবর্তন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে থিটা, এই কোণটাকে বলা হয় কৌণিক বিস্তার। এটা হলো রৈখিক বিস্তার, এটা হলো কৌণিক বিস্তার। এই কৌণিক বিস্তার অবশ্যই 4 ডিগ্রি এর কম হইতে হবে। যদি কৌণিক বিস্তারটা 4 ডিগ্রি অপেক্ষা কম হয় তাহলে কোনো একটা সরল দোলকের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে চাচ্ছি সেই কাজগুলো সঠিকভাবে সূক্ষ্মভাবে করতে পারবো। আচ্ছা, এটা গেল আমাদের নর্মাল সরল দোলক পরিচিতি। এখানে সরল দোলক এইখান থেকে আমি যে বললাম তাকে এই বিন্দুতে এনে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে সে এইখানে আসতেছে আবার এখানে আসতেছে, যে তার যে বিন্দুতে নিয়ে আমি তাকে চেনে ছেড়ে দিছি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই জায়গায় আসতে, তার বিপরীত বিন্দুতে আসতে, তাকে বলা হয় একটা অর্ধ দোলনকাল বা অর্ধ দোলন, দোলনকাল না সরি, এটাকে এইখান থেকে এই বিন্দুতে আসলে তাকে বলা হবে অর্ধ দোলন। এইখান থেকে বস্তুটা যখন ঘুরে আবার এই বিন্দুতে আসবে, অর্থাৎ যেখান থেকে আমি টেনে ছেড়ে দিয়েছিলাম সেই বিন্দুতে যখন আবার আসবে তখন তাকে বলা হবে একটা পূর্ণ দোলন। অর্থাৎ কোনো একটা বিন্দুকে আমি যদি একটু টেনে ছেড়ে দিই তাহলে যেখান থেকে ছেড়ে দিছি সেখানে সে আবার যদি ফেরত আসে তখন তাকে একটা পূর্ণ দোলন সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়া হয়। এখানে যদি আমি টেনে ছেড়ে দিই সে যখন এখান থেকে এখানে আসবে এটা হবে তার অর্ধ দোলন, এখান থেকে যখন এখানে আসবে তখন সেটা হবে একটা পূর্ণ দোলন। তাহলে এইখান থেকে এখানে আসতে তার একটা সময় লাগে, এটাকে বলা হয় অর্ধ দোলনকাল। এখান থেকে এখানে আসতে আবার একটা সময় লাগে, সেটাও একটা অর্ধ দোলনকাল। তাহলে এখানে যাওয়া প্লাস আসা টোটাল যে সময় সেটাকে বলা হয় দোলনকাল। তাহলে আমরা দোলনকাল কি দেখলাম, দোলনকাল, দোলনকালকে ক্যাপিটাল টি এর মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে দোলনকাল হলো একটা পূর্ণ দোলনের সময়, একটি পূর্ণ দোলনের সময়। একটা সরল দোলককে একটু টেনে আমরা ছেড়ে দিলে তার একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে সেটাকে বলা হইতেছে আমাদের দোলনকাল, ক্যাপিটাল টি এর মাধ্যমে প্রকাশ করা হয়। আর কার্যকর দৈর্ঘ্য এল অলরেডি আমরা আগেই চিনে আসছি। আর অভিকর্ষীয় ত্বরণ জি, এটা তো আমরা আগে থেকেই জানি।
আমরা গত অধ্যায়ে পড়ে আসছি অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণকে প্রকাশ করা হয় ছোট হাতের জি এর মাধ্যমে। এই এল জি টি এদের মধ্যেই আমাদের একটা সরল দোলকের সম্পর্ক আছে, আমরা সেই সম্পর্কটা প্রতিপাদন করব। তার আগে আমরা এখান থেকে দোলনকালগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। আচ্ছা, আমরা এখানে দেখলাম যে বস্তুটাকে এখানে টেনে যদি এখানে ছেড়ে দিই, আবার সে যদি এখানে আসে তাহলে একটা দোলন সম্পন্ন হলো, এই সময়টা বলতেছে ক্যাপিটাল টি। সে যদি আরেকবার যায় আরেকবার আসে তাহলে দুইটা দোলন সম্পন্ন হলো। তাহলে দুইটা দোলনের সময়টাকে আমরা ক্যাপিটাল টি বলতে পারবো না, তাহলে ওইটাকে আমরা ধরে নিলাম মোট সময় টি ধরি। আর এখান থেকে এখানে একবার আসলে আবার আসলো এরকম সে এন সংখ্যকবার আসতে পারে। ধরি এন সংখ্যক দোলনের সময়, স্মল টি, কারণ ক্যাপিটাল টি দ্বারা আমরা বোঝাইছি কি বিচরণকাল, আর এই ছোটো টি দ্বারা বোঝালাম আমরা মোট সময়। তাহলে একটা দোলন দিতে তার কী পরিমাণ সময় লাগবে? তাহলে একটি মানে এন ওয়ান সংখ্যক দোলনের সময় কত আসবে? টি বাই এন। তাহলে এই যে আমরা টি বাই এন পেয়ে গেলাম, এটাকে বলা হচ্ছে আমাদের দোলনকাল ক্যাপিটাল টি। আচ্ছা, এই এনটা আমরা ছোটাদের এন দ্বারা আবার কম্পাঙ্ক বুঝাই, তাহলে এটাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করলাম। তাহলে এটা আমরা লিখতে পারবো এরকম। তাহলে আমরা লিখতে পারবো অতএব ক্যাপিটাল টি সমান স্মল টি বাই এন। এটা আমাদের একটা রেকর্ড ফর্মুলা, এটা হয়তো আমাদের ম্যাথমেটিক্যাল কাজে আসবে সমস্যার সমাধানের জন্য। এখন আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফর্মুলা সেটাকে প্রতিপাদন করার চেষ্টা করব। সরল দোলকের আমরা এই জিনিসটা আনবো আসলে একটা সূত্র থেকে। একটা সূত্র বললে ভুল হবে, সরল দোলকের আসলে গ্যালিলিও এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সে কয়েকটা সূত্র প্রতিপাদন করছিল, সেখানে 3টা অথবা 4টা সূত্র আছে। এর মধ্যে আমাদের যে কার্যকর সূত্র হলো 2টা, একটাকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র, একটাকে বলা হয় ত্বরণের সূত্র। তাহলে দৈর্ঘ্যের সূত্র বলতেছে এই যে আমরা বলছিলাম তাকে যে একটু কৌণিক বিস্তারে টেনে ছেড়ে দেওয়া হবে, এই কৌণিক বিস্তারের পরিমাণ অবশ্যই 4 ডিগ্রির কম হতে হবে। যদি 4 ডিগ্রি আর কম কৌণিক বিস্তারে কোনো একটা সরল দোলকে টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই জায়গায় কোনো একটা সরল দোলকের যে দোলনকাল সেটা হবে এর কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তাহলে কি বললাম? তার দোলনকাল হবে এর যে কার্যকর দৈর্ঘ্য ক্যাপিটাল এল এর বর্গমূলের সমানুপাতিক। সূত্র নম্বর 1, এটাকে বলে দৈর্ঘ্যের সূত্র। এটাকে কি বলা হয়? দৈর্ঘ্যের সূত্র। সরল দোলকের দৈর্ঘ্য সূত্র হচ্ছে টি সমানুপাতিক রুট ওভার এল। কোনো একটা সরল দোলকে 4 ডিগ্রির কৌণিক বিস্তারে, অবশ্যই এখানে বিস্তারটা হতে হবে 4 ডিগ্রি অপেক্ষা কম। 4 ডিগ্রি অপেক্ষা কম বিস্তারে কোনো একটা সরল দোলকে টেনে ছেড়ে দেওয়া হলে তার দোলনকাল হবে কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। আরেকটা সূত্র আছে যেটাকে বলা হয় ত্বরণের সূত্র। ত্বরণের সূত্রের মধ্যেও সেম কন্ডিশন বলা হচ্ছে, বিস্তার যদি 4 ডিগ্রি অপেক্ষা কম হয় তাহলে কোনো একটা আমার সরল দোলক, এই যে আমাদের যে আগে যে সরল দোলকটা নিয়ে কাজ করছিলাম সেই সরল দোলকেরই এর দোলনকালটা হবে এর যেই স্থানে নিয়ে আমরা কাজটা করতেছি, এটাকে অবশ্যই কোনো একটা স্থানে নিয়ে কাজ করবো আমরা। যে স্থানে রেখে আমরা সরল দোলক নিয়ে কাজ করতেছি সেই স্থানে যে অভিকর্ষজ ত্বরণ থাকবে তার বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ টি ব্যস্তানুপাতিক 1/g দিলাম। অর্থাৎ আমরা সূত্র দুটো আরেকবার বলার চেষ্টা করি। যদি 4 ডিগ্রির কম বিস্তারে কোনো একটা সরল দোলকের ববকে টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সেই দোলকের দোলনকাল হবে তার কার্যকর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং ওই স্থানে যে অভিকর্ষীয় ত্বরণ তার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন এই দুটোকে যদি আমরা একটু কম্বাইন করি তাহলে আমরা লিখতে পারবো টি সমানুপাতিক রুট ওভার এল রুট ওভার জি। তাহলে এখান থেকে আমরা যদি আরেকটু প্রতিপাদনের সামনে আগাইতে চেষ্টা করি তাহলে এটাকে আমরা লিখতে পারবো টি সমানুপাতিক রুট ওভার এল বাই জি। আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠে দিতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারবো টি সমান কে ইন্টু রুট ওভার এল বাই জি। পরবর্তীতে এই কে নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করে এই কে এর একটা মান বের করা হয়েছে। সেই কে এর মানটা ব্যবহার করেছে 2 পাই। এই মানটা দেখা যায় প্রায় 2 পাইয়ের কাছাকাছি। সেক্ষেত্রে আমরা সূত্রটা পেয়ে যাই টি সমান কে এর মানটা বসাইলাম 2 পাই রুট ওভার এল বাই জি। এটা হলো আমাদের এই অধ্যায়ের মোস্ট ইফেক্টেড ফর্মুলা, সবচেয়ে বেশি ব্যবহৃত ফর্মুলা হবে এটা। এটা হচ্ছে আমাদের সরল দোলকের মূল সমীকরণ, এটাকে সরল দোলকের সমীকরণ বলা হয়। এখন এই সমীকরণ থেকে আমরা প্রত্যেকটা জিনিস তো জেনে গেলাম। এটা হলো আমাদের দোলনকাল, এটা হলো কার্যকর দৈর্ঘ্য, এটা হলো জি। এখানে দোলনকাল আমরা কীভাবে বের করতে পারি সেটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করি। আমরা দেখি আমাদের যেই সরল দোলকটা ছিল, সরল দোলকের ক্ষেত্রে বলছিলাম যে এটা একবার এখানে যাবে আবার এখানে আসবে। তাহলে এই দোলকটা যদি এখানে যায় তাহলে তার আগে বলতেছে অর্ধ দোলন। তাহলে এখানে যেতে অর্ধ দোলন, এখানে আসতে অর্ধ দোলন। তাহলে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে সেরকম কয়টা অর্ধ দোলন সম্পন্ন করতেছে? 2টা। তাহলে এখানে বলা হচ্ছে দোলনকাল টি হবে 2 ইন্টু অর্ধ দোলনকাল।
টু ইন্টু অর্ধ দোলন কাল। অর্থাৎ আমাদের এখান থেকে এখানে আসতে তার যে পরিমাণ সময় লাগতেছে, এখান থেকে এখানে আসতে তার একই পরিমাণ সময় লাগতেছে, তাহলে যে কোনো একটা অর্ধ দোলনকাল যদি আমার জানা থাকে সেটাকে 2 দ্বারা গুণ করলে আমরা তার দোলনকালটা পেয়ে যাব। আমরা মাঝে মাঝে দেখে থাকি পেন্ডুলন জাতীয় ঘড়ি। পেন্ডুলন জাতীয় ঘড়িতে কিন্তু এরকম একটা জিনিস নড়তে থাকবে, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়। তাহলে আমাদের এই যে পেন্ডুলাম ঘড়ির যেই গোলকটা থাকে সেটা এখান থেকে এখানে গেলে টিক করে একটা শব্দ উৎপন্ন করে, এখান থেকে এখানে আসলে সে আবার টিক করে উৎপন্ন করে, তাহলে এটাকে বলে টিকের সময়। এখানে আসলে একবার টিক উৎপন্ন করবে, এখানে আসলে একবার টিক শব্দ উৎপন্ন করবে। তাহলে দোলনকালকে আমরা এভাবে লিখতে পারি, দোলনকাল টি সমান 2 ইন্টু টিকের সময়, 2 ইন্টু টিকের সময়। এই অর্ধদোলনকাল আর টিকের সময় একই জিনিস। মাঝে মাঝে প্রশ্নের মধ্যে বলা থাকে অর্ধদোলনকাল, মাঝে মাঝে প্রশ্নের মধ্যে বলা থাকে টিকের সময়। তাহলে অর্ধদোলনকাল বা টিকের সময় যাই দেওয়া থাকুক না কেন, আমরা জাস্ট এটাকে 2 দ্বারা গুণ করলেই তার দোলনকালটা পেয়ে যাব। এটা দোলনকাল বের করার একটা যেটা কন্ডিশন। তাহলে এর মাধ্যমে আমরা খুব সহজে সরল দোলকের দোলনকালটা বের করে ফেলতে পারবো। আমাদের মাঝে মাঝে এই যে দোলকটা আছে, এই দোলকের ক্ষেত্রে বলা থাকে যে এটা একটা সেকেন্ড দোলক। মাঝে মাঝে কী বলা থাকবে, এই দোলকটাকে বলা থাকে সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলক বলে থাকা মানে দোলকটা এইখান থেকে এই বিন্দুতে আসতে, অর্থাৎ একবার টিক করতে তার সময়ের প্রয়োজন হয় 1 সেকেন্ড। সিমিলারভাবে এখান থেকে এখানে যেতে তার আবার সময় লাগে 1 সেকেন্ড। তাহলে আমরা জানি দোলনকাল 2 ইন্টু টিকের সময়। তাহলে এখান থেকে আমরা ডিফল্ট অনুযায়ী একটা কন্ডিশন পেয়ে যাই, একটা সূত্র পেয়ে যাই, সূত্র না মান টি সমান 2 সেকেন্ড। অর্থাৎ যদি সেকেন্ড দোলকের কথা বলা থাকে, কী কথা বললাম, সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের কথা বলা থাকলে সেকেন্ড দোলকের জন্য আমাদের পর্যায়কাল হবে বা বিচরণকাল হবে টি সমান 2 সেকেন্ড। আর আমাদের এই যে দোলকটা, এই দোলকটা যদি আদর্শ দোলক হয়ে থাকে, প্রশ্নের মধ্যে মাঝে মাঝে বলে দেবে যে আদর্শ দোলক, তাহলে আদর্শ দোলকের ক্ষেত্রে এল এর মান মাঝে মাঝে বলে দেওয়া নাও থাকতে পারে। এল কার্যকর দৈর্ঘ্য, যদি এল এর মান বলে দেওয়া না থাকে তাহলে সেই মানটা আমরা ব্যবহার করব 99.29 সেন্টিমিটার। এটা হচ্ছে আদর্শ দোলকের জন্য, আদর্শ দোলক। অর্থাৎ আদর্শ দোলক, অর্থাৎ আদর্শ দোলকের যে কার্যকর দৈর্ঘ্য, সে আদর্শ দোলকের কার্যকর দৈর্ঘ্য হবে 99.29 সেন্টিমিটার। সরল দোলকের মূল সমীকরণটা আমরা পেয়েছিলাম কি, টি সমান 2π√L/g। এখানে এই সম্পর্কটাকে ব্যবহার করে আমরা সরল দোলকের কয়েকটা ছোটোখাটো সমীকরণ এখন বের করার চেষ্টা করব। সমীকরণ আসলে সম্পর্ক। এখন একটা সরল দোলককে আমি নির্দিষ্ট একটা সরল দোলক, মনে করেন যে আমার নিজের একটা সরল দোলক আছে, এই দোলকটা নিয়ে আমি ঢাকায় একবার কাজ করলাম, আবার ইনকেস আমার কোনো কাজের প্রয়োজনে আমি চট্টগ্রাম বা খুলনা বা কোনো এক জায়গায় চলে গেলাম। তাহলে যদি আমি স্থান পরিবর্তন করি, দেখো তো আমার যে আগের দোলকটা ছিল সেই দোলকটাই আছে, তাহলে দোলকের ক্ষেত্রে আমার এই যে কার্যকর দৈর্ঘ্য এল, এর কি কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে না, কারণ সরল দোলক আগে যেটা ছিল এখনও সেটাই আছে। কিন্তু ঢাকায় জি এর মান আর চট্টগ্রাম বা খুলনা বা রাজশাহী যেখানে যাই না কেন, সেখানে জি এর মানের পরিবর্তন হওয়া স্বাভাবিক। অর্থাৎ ঢাকার জি এর মান আর খুলনার জি এর মান বা চট্টগ্রামের জি এর মান সেম হবে না, অর্থাৎ যেটা পরিবর্তনশীল। একই দোলক যদি আমি স্থান পরিবর্তন করি তাহলে সেক্ষেত্রে এলটা স্থির, এল স্থির। যদি এল স্থির থাকে তাহলে আমরা লিখতে পারবো T1 সমান 2π√L/g1। G1 আর T1 পরিবর্তন হতে পারে, কারণ G1 পরিবর্তন হলে T1টা পর্যায়কালটা আমাদের বা দোলনকালটা পরিবর্তন হবে। সিমিলারভাবে আরেকটি ইকুয়েশন আসতে পারে আমাদের T2 সমান 2π√L/g2। তাহলে এখন যদি আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 এদের মধ্যে একটা সম্পর্ক বানাতে চাই, অর্থাৎ ভাগ করে দিই, সাপোজ আমি 1/2 করে দিলাম, তাহলে এখান থেকে 2π কাটা চলে যাবে, আমরা পেয়ে যাব T1/T2 সমান √, এখানে ছিল L/g1, এটাকে আমি গুণ দিয়ে একেবারে যদি উল্টাই দিই তাহলে পাবো G2/L, L কাটা। তাহলে আমরা একটা সম্পর্ক পেয়ে যাই, T1/T2 সমান √G2/g1। এটা এই অধ্যায়ে আমাদের প্রয়োজনীয় বা ব্যবহৃত একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। একই কাজ আবার ঘটাবো আমরা। এখন কাজটা করতেছি কি, আমরা একই জায়গায়, সাপোজ আমাদের পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে আমরা পরীক্ষা করতেছি, যেহেতু স্থানটা একই, তাহলে সেখানে কিন্তু আমাদের জি এর মানের কোনো পরিবর্তন হবে না। ওইখানে আমাদের একাধিক সরল দোলক থাকতে পারে, তাদের প্রত্যেকের কার্যকর দৈর্ঘ্য সেম নাও থাকতে পারে। তাহলে এখন আমাদের জি স্থির, এখন আমাদের কি স্থির পেলাম আমরা, জি স্থির। যদি জি স্থির হয় তাহলে সেম জিনিসটাকে আমরা লিখতে পারবো T1 সমান 2π√L1/g, T2 সমান 2π√L2/g। এখন এটা 1 নং, এটা 2 নং, সেম আগের মতো আমরা ভাগ করে দিলাম। যদি ভাগ করি তাহলে T1/T2 সমান
2 বাই বাদ চলে যাবে, থাকবে আমাদের L1 বাই জি, জি বাই L2, জি জি কাটা। তাহলে এখন আমরা যে সম্পর্ক পাবো সেটা হবে T1 বাই T2 সমান √L1 বাই L2। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম আরও একটা সম্পর্ক। তাহলে আমরা আমাদের যে সরল দোলকটা ছিল T সমান 2 পাই √L বাই জি, এর মধ্যে T এবং G অর্থাৎ দোলনকাল এবং অভিকর্ষীয় ত্বরণের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। T এবং L অর্থাৎ দোলনকাল এবং কার্যকর দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। কিন্তু এখনও আমাদের L এবং G এদের মধ্যে একটা সম্পর্ক বের করা বাকি আছে। আমরা এই জাতীয় ক্ষেত্রে ধরে নেব আমরা একটা নির্দিষ্ট দোলক নিয়ে কাজ করতেছি যার দোলনকাল স্থির। একবার L স্থির ছিল, একবার G স্থির ছিল, এখন T স্থির। এখন কী হবে? T স্থির। T স্থির মানে কি আমি লিখতে পারবো সরাসরি T1 সমান T2। স্থির মানে দুইটা সমান। তাহলে আমি T এর জায়গায় সূত্র লিখতে পারবো 2 পাই √L বাই জি সমান 2 পাই √L2 বাই G2। এখানে আমি দুইটাই লিখলাম L1 এবং G1, কারণ আমার এখানে দোলনকালের পরিবর্তন হয়েছে। এটা কার জন্য পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমার জানা নাই। এটা L1 এর জন্য, এটা কি কার্যকর দৈর্ঘ্যের জন্য নাকি অভিকর্ষীয় ত্বরণের জন্য, সেই জন্য আমি দুইটাতেই রেখে রাখছি। আমাদের যার জন্য লাগবে। তাহলে আমরা এখানে সম্পর্কটা লিখতে পারবো √L1 বাই G1 সমান √L2 বাই G2। দুই পাশে আমরা যদি বর্গ করে দিই তাহলে আমাদের এটা কাটা চলে যাবে। আমরা পাবো L1 বাই G1 সমান L2 বাই G2। একটু সাজায় লিখলে আমাদের সম্পর্ক চলে আসবে L1 বাই L2 সমান G1 বাই G2। তাহলে এটা হবে আমাদের এখানকার সম্পর্ক, যেটা কার্যকর দৈর্ঘ্য এবং অভিকর্ষীয় ত্বরণের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। কিন্তু প্রয়োজনীয় কয়েকটা সম্পর্ক প্রতিপাদন করার পর এখন আমরা হাস্যকর এবং মজার কয়েকটা জিনিস জানার চেষ্টা করি। এটা হাস্যকর বলার কারণ কিছুক্ষণ পরে এটার বাবা হয়তো জিনিসগুলো তোমরা জানো না বা জানা নাই। এই ভিডিওটা একটু হাস্যকর বলতেছি এই কারণে যে মনে করো যে আমাদের এই যে সরল দোলকটা ছিল, এই সরল দোলকে যেহেতু আমি একটা সুতা ঝুলেই দিছি, এখন এটাকে সরল দোলক নর্মালি আমাদের ল্যাবরেটরি সরল দোলক মনে না করে আমরা এটা ঘড়ির জন্য বিবেচনা করতেছি সাপোজ। তাহলে ঘড়ির জন্য যদি এটা বিবেচনা করি তাহলে দেখো আমাদের যে পেন্ডুলাম জাতীয় ঘড়িটা আছে তার এই যে দণ্ডটা যার মাধ্যমে ঝুলে দেওয়া হয় সেটা কি আসলে সুতার? সেটা সুতার না, কিন্তু আমরা সরল দোলকের কন্ডিশন থেকে পড়ে আসছে এটা একটা অনমনীয় সুতো হইতে হবে। কিন্তু এইটা তো অবশ্যই সুতো না, এটা কোনো একটা ধাতব বস্তু দ্বারা তৈরি। তাহলে ধাতব বস্তু দ্বারা তৈরি হওয়ার কারণে এটা কিন্তু তাপের দ্বারা প্রভাবিত হবে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে এর প্রসারণ হবে, তাপমাত্রা কমে গেলে এর সংকোচন হবে। আচ্ছা, যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে এটা কীরকম হচ্ছে? মনে করো যে আমি পাশে আরেকটা আঁকার চেষ্টা করি। আগে ছিল সাপোজ এরকম, এখন এটা একটু বেড়ে গেল, বেড়ে এরকম হয়ে গেছে। তাহলে তার আগে যে দোলনটা সম্পাদন করতে এখান থেকে এখানে আসতে তার যে পরিমাণ সময় লাগতো, এখন তার ঠিক সেই দোলনটা সম্পাদন করতে সময় পরিমাণ বাড়বে না কমবে? আমাদের নর্মালি অত টেনশন করার কোনো দরকার নেই, আমরা সম্পর্ক থেকে বের করে ফেলতে পারবো। আমরা এখানে একটা সম্পর্ক দেখার চেষ্টা করি। আমাদের যে সূত্র T সমান 2 পাই √L বাই জি, এখানে L এর সাথে T এর সম্পর্কটা সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। তাহলে L বাড়লে T কী হবে? বেড়ে যাবে। তাহলে এখানে কিন্তু আমাদের কার্যকর দৈর্ঘ্য L আলটিমেটলি বেড়ে গেছে। বেড়ে গেলে T এর মান কী হবে? বেড়ে যাবে। অর্থাৎ তার একটা দোলন সম্পাদন করতে এখন সময়ের পরিমাণ বেড়ে যাবে। তাহলে সময়ের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের এইখানে যেই দোলকটার জন্য আমরা যেই ঘড়িটা বিবেচনা করতেছি সেই ঘড়িটাতে যদি 1 মিনিট হওয়ার জন্য সময়ের প্রয়োজন হয় 60 সেকেন্ড, তাহলে তার জন্য 1 মিনিট হওয়ার জন্য সময়ের প্রয়োজন হবে কত সেকেন্ড? 62 সেকেন্ড। এটা আমি জাস্ট লিখলাম, কিন্তু 62 সেকেন্ড, নট 62 সেকেন্ড। এটা এরকমই হবে তা না, এটা 63, 64, 65 এরকম যে কোনো কিছু হইতে পারে। অর্থাৎ সময়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে এটা দ্বারা আমরা কী বুঝতেছি? ঘড়িটা কিন্তু আস্তে চলতেছে। অর্থাৎ যেখানে তার 1 মিনিট সম্পাদন করার কথা 60 সেকেন্ডে, সেখানে সে 1 মিনিট সম্পাদন করতেছে 62 সেকেন্ডে। এই জিনিসটাকে বলা হয় ঘড়ি আস্তে চলা। সেম কন্ডিশনটাই আমাদের বিপরীতভাবে ঘটতে পারে। এরকম ছিল যদি এখন দৈর্ঘ্যটা একটু কমে যায়, তাহলে দৈর্ঘ্য কমে গেলে তার যেই আমাদের টি এর মান, সেই টি এর মান কী হবে? আলটিমেটলি আমরা সূত্র থেকে আবার দেখে আসতে হয়, এটার মান কমে গেলে এটাও কমে যাবে, অর্থাৎ তার দোলনকাল কমে যাবে, অর্থাৎ সে একটু দ্রুত আনাগোনা শুরু করবে। এই জায়গায় এসে দেখা যেতে পারে হয়তো বা 55 সেকেন্ডে আমাদের মিনিট হয়ে গেল। তাহলে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে যদি তোমরা তোমার বাসায় বলো যে বাবা আমাকে ঘুরে আসতে চলে বা আমাকে ঘুরে দ্রুত চলে, মা বাবার যদি কথা বলো তখন কি বলবে? যে না বাবা, তোর উপরে বেশি চাপ পড়ে যেতেছে, তোর ডুয়েটা পড়ার দরকার নেই, তুই চলে আয়। এই জন্যে বললাম যে এটা আসলে হাস্যকর। মা বাবার সামনে এগুলো বলিও না, তখন তোমার তো পাগল বলবে, সাথে আমারও পাগল বলতে পারে যে তোর ভাইয়েরই তো করে পড়াইতেছে পাগলের মতো উল্টাপাল্টা, ঘড়ি কি আবার আসতে চলে, দ্রুত চলে। আসলে ঘড়ি এরকম আসতে বা দ্রুতই চলতো, কিন্তু আমাদের এই কনসেপ্টটার পরিবর্তন আনা হয়েছে এমনভাবে যে এই যে আমাদের যে দণ্ডের মাধ্যমে বা ধাতব যে দণ্ডটা ব্যবহার করা হচ্ছে, এটা তাপমাত্রা দ্বারা যাতে প্রভাবিত না হয় এরকমভাবেই সে ধাতব জিনিসটা তৈরি করা হয় এবং সেটাকে ব্যবহার করা হয়।
কিন্তু এই কনসেপ্টটা এখানে রয়ে গেছে, যার কারণে এটা আমাদের ম্যাথমেটিক্যালি বিভিন্ন সময় ব্যবহার করা হয়। তাহলে এই কন্ডিশনটা হচ্ছে আমাদের ঘড়ি আসতে চলা বা দ্রুত চলার। কখন কোন কন্ডিশনটা ঘটবে? এটা হলো আমাদের স্বাভাবিক দোলক, এটা হলো আমাদের গ্রীষ্মকালের দোলক। গ্রীষ্মকালে তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়ে দোলনের দৈর্ঘ্যটা বেড়ে গেল, কার্যকর দৈর্ঘ্যটা বেড়ে গেল, যাতে আমাদের দোলনকালও বেড়ে গেল এবং ঘড়ি আসতে চলা শুরু করছে, এখানে আসতে চলতেছে। এটা হলো গ্রীষ্মকাল, আমাদের গ্রীষ্মকালে এরকম কন্ডিশন ঘটবে। আর এটা হলো আমাদের শীতকালের কন্ডিশন, শীতকালে ঘড়ি দ্রুত চলবে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এইখান থেকে আমরা দেখতেছি যদি ঘড়ি আসতে চলে তাহলে কিন্তু আমরা 2 সেকেন্ড অতিরিক্ত সময় পাচ্ছি, অর্থাৎ আমাদের 1 মিনিট হইতে এখন 62 সেকেন্ড লাগতেছে, তাহলে 2 সেকেন্ড আমরা অতিরিক্ত পাচ্ছি। যদি ঘড়ি দ্রুত চলে তাহলে সময় আমরা হারাচ্ছি, 5 সেকেন্ড এখানে আমাদের লস। তাহলে এইখান থেকে একটা ট্র্যাডিশন চলে আসে যে আমরা সময় লাভ করতে পারি বা সময় হারাইতে পারি। কী পরিমাণ সময় লাভ করতেছি বা কী পরিমাণ সময় হারাচ্ছি এবং এটা কীভাবে বের করা যেতে পারে সেই সম্পর্কেই আমরা এখন একটু জানার চেষ্টা করব। এবং এটা জানার জন্য আমরা যে নতুন কোনো সূত্র পড়বো তা না, আমরা এত পর্যন্ত যা শিখেছি সেগুলোকে একটু কাজে লাগানোর চেষ্টা করব। আমি ধরে নেই হারানো বা লাভকৃত সময়, ধরি হারানো বা লাভকৃত সময় এক্স, অর্থাৎ আমি কী পরিমাণ সময় হারাচ্ছি বা লাভ করছি সেটাকে আমি এক্স ধরে নিলাম। এই এক্সটা আমি এখন কীভাবে বের করতে পারি সেটা তোমাদের এখন দেখাচ্ছি, যে আমার কী পরিমাণ সময় হারাচ্ছে বা কী পরিমাণ সময় লাভ করতেছে সেটা আমরা এখন একটু বের করার চেষ্টা করি। আমরা নর্মালি দেখি যে যদি বিচরণকালের মাধ্যমে আমরা সম্পর্কটা বের করার চেষ্টা করি তাহলে হারানো বা লাভকৃত সময় আসবে এক্স সমান T1/T2 - 1 ইন্টু 86,400। এখানে 86,400 কিন্তু আমি ব্যবহার করছি, তোমরা কিন্তু সবসময় 86,400 ব্যবহার করবে না। কারণটা কি আমি স্পষ্টভাবে আগে বলে দিচ্ছি, একটু খেয়াল করো। এইখানে আমি ব্যবহার করব টাইম, আমি নিচে লিখে দিলাম টাইম, যে তোমাকে কতটুকু সময়ের জন্য সময় হারানো বা লাভকৃত সময় বের করতে বলা হয়েছে সেই সাপেক্ষে তুমি ব্যবহার করবা। আমি এখানে 86,400 ব্যবহার করছি একদিনের জন্য, কারণ আমাদের একদিনের সময়ের পরিমাণ হলো 86,400 সেকেন্ড। তোমাকে যদি সরাসরি বলা হয় একদিনে কী পরিমাণ সময় হারাবে বা লাভ করবে, তাহলে তুমি সরাসরি এই ফর্মুলা ব্যবহার করতে পারবে। যদি তোমাকে একদিনের জায়গায় তোমাকে বলে দেওয়া হয় 1 ঘন্টায় কী পরিমাণ সময় হারছে, তখন কিন্তু 86,400 জায়গায় 3600 সেকেন্ড ব্যবহার করতে হবে। যদি তোমাকে 1 মাসেরটা বের করে দেয় সেই অনুযায়ী টাইম বসাবা, 1 বছরেরটা বলে দিলে সেই অনুযায়ী টাইম বসাবা। সুতরাং এই জায়গাটা ব্যবহার করার জন্য কিন্তু একটু সতর্ক থাকতে হবে, এটা নট নেসেসারি 6400 হবে। আমি নিচে তুমি সূত্রটাকে টাইম আকারে লিখে রাখতে পারো, আমি সরাসরি একটা মান দিয়ে দেখাই দিলাম। আচ্ছা, তারপর আমি যদি এল এর সাথে সম্পর্কটা দেখি, এল এর সাথে সম্পর্ক কী ছিল? টি এর সম্পর্ক এল এর সাথে √L1/L2, তাহলে এটা তো আমরা টি এর মাধ্যমে বের করলাম, সরি এখানে T2 দিতে ভুল হয়ে গেছে, T2। যদি আমরা এল এর মাধ্যমে বার করি তাহলে আমরা সূত্রটাকে লিখতে পারবো হারানো বা লাভকৃত সময় x সমান √L1/L2 - 1 ইন্টু সেম জিনিস আগের মতো 86,400। একইভাবে এখন যদি আমরা জি এর জন্য বাইর করি, জি এর সাথে সম্পর্কটা কী ছিল আমাদের? G2/G1। জাস্ট আমি কিন্তু এই যে T1/T2 জায়গায় মানগুলো রিপ্লেস করতেছি। T1/T2 জায়গায় লেখা যাচ্ছে G2/G1, L1/L2, প্রথমটাতে L1/L2 লিখছি, পরটাতে G2/G1 লিখতেছি। তাহলে আমরা আরেকটা লিখতে পারবো x সমান √G2/G1 - 1 ইন্টু 86,400। তাহলে এই যে ফর্মুলাটা আমরা দেখলাম, এটা এটা বা এটা, এই তিনটা ফর্মুলা ব্যবহার করে আমরা খুব সহজে কোনো একটা জায়গায় কী পরিমাণ সময় লাভ করতেছে বা কী পরিমাণ সময় হারাচ্ছে সেটা কিন্তু সহজে বের করে ফেলতে পারবো। অর্থাৎ ঘড়ি যে আসতে চলে বা দ্রুত চলে সেই জন্য আমি কী পরিমাণ সময় হারাচ্ছি বা কী পরিমাণ সময় লাভ করতেছি সেটা এখান থেকে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই, এগুলো তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা নতুন একটা কনসেপ্টে চলে যাব। সেই কনসেপ্টে কী বলতেছে, আমরা একটু মহাকর্ষ যদি ব্যবহার করার চেষ্টা করি, মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা যেহেতু পড়ে আসছি, সেখানে আমরা দেখছিলাম আমাদের ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ ছিল জি সমান GM/r²। আর এইচ উচ্চতায়, পৃথিবীপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, তাহলে আমরা একটা পাহাড় বিবেচনা করি। সাপোজ এটা হলো আমাদের সেই পৃথিবীপৃষ্ঠ, আর এখানে যে আমাদের এটা হলো একটা পাহাড়, তাহলে পাহাড়টা এইচ উচ্চতার, পাহাড়ের উচ্চতা কত? এইচ। তাহলে এইখানকার উচ্চতাটা যদি আমাকে বের করতে বলা হয় তাহলে আমরা এটা কীভাবে বের করতে পারি? অভিকর্ষ ত্বরণের সাহায্যে খুব সহজেই বের করা যায়। দেখি আমরা এইচ উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণটা ধরছিলাম কি? G', আর G' সমান আমরা কি জানি? GM/r+h²। এখন যদি আমরা একটাকে আরেকটা দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাই দেখি তো? G/G' যদি করি, আমরা অবশ্য আগেই সূত্রটা বের করে রাখছিলাম, এখন আমি এটা দ্বারা একটা নতুন সম্পর্ক প্রতিপাদন করার চেষ্টা করতেছি। GM/r² ইন্টু একবারে গুণ দিয়ে উল্টে দিলাম r+h²/GM, GM আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি r+h/r² G/G'। এই স্কোয়ারটাকে আমি এই পাশে নিয়ে আসলে √ওভার হয়ে যাবে। এখান থেকে যদি এটাকে কাটি
আর প্লাস এইচ বাই আর, এরকমই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আসতে আমাদের রুট ওভার জি বাই জি প্রাইম, আর এখানে আমাদের আসতে আসতে 1 প্লাস এইচ বাই আর। তাহলে আমার লাগবে এইচের মান, যদি এইচের মানটা আমি বের করতে চাই, ওয়ানটাই পাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে, আরটা গুণ হয়ে যাবে, অর্থাৎ আলটিমেটলি আমরা পাবো এইচ সমান রুট ওভার জি বাই জি প্রাইম মাইনাস 1 ইন্টু আর। তাহলে এই যে একটা ফর্মুলা আমরা প্রতিপাদন করলাম, এর মাধ্যমে কিন্তু আমরা পাহাড়ের উচ্চতা বের করে ফেলতে পারি, যদি সেই পাহাড়ের উচ্চতায় আমাদের অভিকর্ষীয় ত্বরণটা বের করা জানা থাকে। এটা যে আমরা পাহাড়ের উচ্চতার জন্যই করবো এরকম কিন্তু না। আমরা যদি মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে এরকম কোনো কিছু ফেস করি, যেটা আমাদের এই উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ দেওয়া আছে, সেই উচ্চতাটা কত আমরা জানি না, উচ্চতাটা জানতে চাই, তাহলে আমরা সরাসরি এই ফর্মুলা ব্যবহার করে সেই উচ্চতাটা কিন্তু বের করে ফেলতে পারবো। আশা করি এটা তোমাদের কাজে লাগবে এবং সিম্পলিভাবে এটা তোমরা ব্যবহার করতে পারবে। এখন আমরা আরও গুরুত্বপূর্ণ দু একটা ফর্মুলা শিখব। আমরা যেহেতু সময় হারানো বা সময় লাভকৃত জিনিসটা শিখে ফেলছি, এটাকে ব্যবহার করে কিভাবে আমরা খনির গভীরতা, পাহাড়ের উচ্চতা বা কোনো একটা সরল দোলকের যে দৈর্ঘ্যের যে পরিবর্তন, এগুলো বের করতে পারি, সেই জিনিসগুলো দেখব। তাহলে কি দেখলাম? পাহাড়ের উচ্চতা, পাহাড়ের উচ্চতা। তাহলে পাহাড়ের উচ্চতাকে আমরা ধরে নিলাম এইচ। তাহলে এইচ সমান হবে, আমরা যেহেতু হারানো বা লাভকৃত সঙ্গে ধরছি এক্স, এটা হলো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ আর, এক্স আর ডিভাইড বাই 86,400 প্লাস মাইনাস এক্স। এখানে আমরা প্লাস মাইনাস ব্যবহার করলাম দুইটাই। এখানে আমরা কখন প্লাস দেবো কখন মাইনাস দেবো, যদি হারানোর সময় বলা হয় তাহলে দেবো আমরা মাইনাস, যদি সময় লাভ করা বলা হয় তাহলে আমরা দেবো প্লাস। অর্থাৎ সময় হারাচ্ছে না লাভ করতেছে সেটা দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। প্রশ্নের মধ্যে বলা থাকবে যদি সময় হারায় তাহলে মাইনাস, যদি সময় লাভ করে তাহলে প্লাস। এটা হলো পাহাড়ের উচ্চতার জন্য। যদি খনির গভীরতা বের করতে বলা হয়, খনির গভীরতা, এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। তাহলে খনির গভীরতা বের করার সূত্র হলো 2xr ডিভাইড বাই 66,400। এখানে কোনো প্লাস মাইনাসের কাহিনী নাই। আর আমাদের আরেকটা জিনিস আমরা বের করতে পারি, সেটা হলো দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্যের পরিবর্তন, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনকে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করলাম। তাহলে ছোট হাতের এল সমান হবে 2xl ডিভাইড বাই 86,400 প্লাস মাইনাস এক্স। তাহলে এখানে আমি একটু নোটটা লিখে দিচ্ছি। সময় লাভ করলে পজিটিভ, সময় হারালে নেগেটিভ। তাহলে এই যে আমরা এখানে শর্টলি কয়েকটা সূত্র লিখলাম, হারানো বা লাভকৃত সময়ের মাধ্যমে আমরা এই জিনিসগুলো বের করে ফেলতে পারবো। পাহাড়ি উচ্চতা এইচ সমান এক্স আর ডিভাইড বাই 86,400, খনির গভীরতা ডি সমান 2xr ডিভাইড বাই 86,400, দৈর্ঘ্যের পরিবর্তন ছোটদের এল সমান 2xl ডিভাইড বাই 86,400 প্লাস মাইনাস এক্স। এখানে এক্সটা হলো আমাদের হারানো বা লাভকৃত সময়, এলটা হলো কার্যকর দৈর্ঘ্য, আরটা হলো পাহাড়ের উচ্চতা, আরটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, ডিটা হলো খনির গভীরতা, এসটা হলো পাহাড়ের উচ্চতা। এই জিনিসগুলো আসলে আমরা বের করব। এখন ফাইনালি আমরা আর দু একটা জিনিস জানবো। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এখন আমরা দেখব যে আসলে লিফটের ক্ষেত্রে আমাদের ত্বরণটা কীভাবে কাজ করে। লিফট, তাহলে আমরা এখন যদি লিফট নিয়ে কাজ করি, এটা নট অনলি লিফট, অনেকে জাস্ট এটাকে লিফটের সূত্র বলে থাকে, কিন্তু আমি এটা আসলে লিফটের সূত্র বলি না। এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, জাস্ট উপরের বা নিচের দিকে হইলেই হয়। দেখো তোমরা একটু আসলে বিবেচনা করার চেষ্টা করো। সাপোজ কোনো একটা বস্তু উপরের দিকে গতিশীল, তাহলে কোনো একটা বস্তু উপরের দিকে গতিশীল, এখন উপরের দিকে যদি যায় তাহলে কিন্তু তার অবশ্যই, সে যদি উপর দিকে যেতে থাকে তার ত্বরণ বা মন্থন কোনো কিছু একটা অবশ্যই থাকবে। এবং আমরা জানি যেহেতু সে উলম্ব বরাবর কাজ করতেছে, তার অবশ্যই যে ত্বরণটা আছে সেটা হলো জি। কিন্তু এই জিটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। আমরা এখন যে সূত্রটা লিখতে চাচ্ছি সেটা হলো অ্যাডিশনাল ত্বরণের জন্য, অতিরিক্ত যদি কোনো ত্বরণের কথা বলা থাকে, সাপোজ তোমাকে বলা থাকলে কোনো একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরের দিকে যাচ্ছে। কী বলা আছে? কোনো একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে যাচ্ছে, কিন্তু তার কিন্তু আলটিমেটলি অভিকর্ষীয় যে ত্বরণ 9.8 এটা কাজ করতেছে নিচের দিকে।
তাহলে যদি তাকে 2 ত্বরণের উপর দিকে পাঠাতে চাও তাহলে কী করতে হয় একটু খেয়াল করার চেষ্টা করো। নর্মালি 9.8 কাজ করতেছে নিচের দিকে। যদি ঊর্ধ্বগামী ত্বরণের কথা আমরা চিন্তা করি, সাপোজ আমি ধরে নিলাম যে তার যে ত্বরণ দেওয়া হয়েছে সেটার মান হলো 5.0, তাহলে এখন আমার আলটিমেটলি থাকতেছে 4.8। এটা কোন দিকে? অবশ্যই নিচের দিকে। কাটাকাটি করে আমরা পাচ্ছি নিচের দিকেরটা বড়। আচ্ছা, এই মানটা যদি আমরা 5.0 জায়গায় 9.8 দিয়ে দিই, সাপোজ বরাবর 9.8 দিলাম, তাহলে কি হচ্ছে উপরের দিকে 9.8, নিচের দিকে 9.8 কত হয়ে যাবে? 0, অর্থাৎ তার মধ্যে কোনো ত্বরণ নাই। তাহলে যদি আমি এডিশনাল 2 ত্বরণ দিতে চাই তাহলে কিন্তু আমাকে অবশ্যই এমন একটা মান দিতে হবে যে এটা কাজ করতেছে এখন নিচের দিকে, এটা কাজ করতেছে এখন উপরের দিকে। তাহলে এখন আলটিমেটলি আমরা যোগ বিয়োগ করলে পাবো 8 বিয়োগ হয়ে যাবে, এখানে পাই যাবো -2। না, যেহেতু আমরা প্লাস মাইনাস এখানে না দিলাম, জাস্ট 2 এর মাধ্যমে বোঝার চেষ্টা করি। তাহলে এই ত্বরণটা কাজ করছে এখন উপরের দিকে। তাহলে আমার নিচ থেকে যে ত্বরণটা তাকে প্রোভাইড করা লাগতেছে তার মানটা কত? 11.8। যদি আমি 11.8 ত্বরণ নিচ থেকে প্রোভাইড করি তাহলে সে আলটিমেটলি উপরের দিকে যে ত্বরণে যাবে সেই ত্বরণের মান হবে 2, কারণ এখানে তার অভিকর্ষীয় ত্বরণের মান যে আছে 9.8, এটাকে নেগলেক্ট করার জন্য 9.8 এখান থেকে বাদ যাবে। তার পরবর্তীতে যে এডিশনাল ত্বরণ 2 সেই ত্বরণ নিয়ে সে উপরের দিকে ঊর্ধ্বগামী হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা বস্তু যদি উপরের দিকে যেতে চায় তাহলে তার কার্যকর ত্বরণের মানটা কী হয়? বেড়ে যায়। তাহলে লিখি ঊর্ধ্বগামী বস্তুর জন্য আমরা লিফট না লিখে, সবাই বলে লিফট ঊর্ধ্বে গেলে, আমি সরাসরি আমি লিফট না লিখে আমি লিখব কি ঊর্ধ্বগামী বস্তুর জন্য। ঊর্ধ্বগামী কোনো বস্তু যদি উপরের দিকে যেতে চায় তাহলে ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে কার্যকর ত্বরণ এটাকে আমরা এফ প্রাইম দ্বারা প্রকাশ করলাম। এফ প্রাইম হবে জি প্লাস এফ। এই জিটা হলো আমাদের 9.8 আর এই এফটা হলো যেই ত্বরণে তোমাকে চালাতে চাচ্ছে, যেমন এই যে 2 ত্বরণে চালাতে চাচ্ছ সেই 2, তাহলে আমাকে যে ত্বরণটা প্রয়োগ করা লাগতেছে তার মান আমরা পাই যাব। এখান থেকে নর্মালি কী পরিমাণ ত্বরণ কাজ করতেছে সেটা আমরা কিন্তু আলটিমেটলি পেয়ে যাই। এটা হলো ঊর্ধ্বগামী বস্তুর জন্য। একইভাবে আমরা নিম্নগামী বস্তুর জন্য একটা মান বের করতে পারি। তাহলে আসবে নিম্নগামী বস্তুর ক্ষেত্রে আমাদের কার্যকর ত্বরণ এটাকে যদি আমরা এফ প্রাইম দ্বারা প্রকাশ করি এটা আসবে জি মাইনাস এফ। অর্থাৎ কোনো একটা বস্তু যদি অ্যাডিশনাল এফ ত্বরণে উপরের দিকে যাত্রা করে তাহলে তার ত্বরণ হবে জি প্লাস এফ। যদি অ্যাডিশনাল এফ ত্বরণে নিচের দিকে গমন করে তাহলে তার কার্যকর ত্বরণ হবে জি মাইনাস এফ। অর্থাৎ উপর দিকে গেলে প্লাস, নিচের দিকে গেলে মাইনাস। একদম সিম্পলি মনে রাখার জন্য এটাই যথেষ্ট। এখন এটা তোমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যে জাস্ট লিফটের জন্যই হবে তা কিন্তু না, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, যদি অ্যাডিশনাল একটা ত্বরণ নিয়ে কোনো বস্তু উপরের দিকে যায় তাহলে সেই ক্ষেত্রে তার কার্যকর ত্বরণ হবে জি প্লাস এফ। যদি অ্যাডিশনাল একটা ত্বরণ নিয়ে কোনো বস্তু নিচের দিকে নামে তাহলে সেক্ষেত্রে তার কার্যকর ত্বরণ হবে জি মাইনাস এফ।